সবার আগে বলুন যে আপনি কি জনগণনার অনলাইন যে ফর্ম সেটা ফিল আপ করেছেন বা সেলফ এনুমেরেশন ফর্ম কি ফিল আপ করেছেন? যদি করে থাকেন আগে এই কথাগুলো শুনুন, যদি না করে থাকেন তাহলেও এই 5টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যদি করে ফেলেন, কোনো আপনি ভুল করে রাখেন এই 5টা বিষয়ের মধ্যে, তাহলে আপনি ঠিক করার সুযোগ পাবেন। আর যদি আপনি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ না করেন তাহলে অবশ্যই এই 5টা বিষয় আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব, যেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যাতে একটুও ভুল না হয়। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। দেখুন, আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 1 তারিখ থেকে জনগণনা শুরু হয়ে গেছে, মানে এখানে অনলাইনে জনগণনা হচ্ছে, মানে আপনি নিজে থেকেই কিন্তু নিজে ফর্ম ফিল আপ করতে পারবেন, সেলফ এনুমিনেশন ফর্ম কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। তো সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে, এবং সেখানে বিশেষভাবে 5টা ভুল অনেকেই করছে, এবং সেই 5টা ভুল যদি আপনি অলরেডি করে রাখেন সমস্যা নেই, সেটাও ঠিক করতে পারবেন। কিভাবে ঠিক করবেন এবং ঠিক করে কি করবেন সেটাও বলে দেবো। আর যারা এখনও করেননি, অনলাইন ফর্ম ফিল আপটা করেননি, তারাও ভালো করে শুনে নিন যাতে আপনাদের ভুল না হয়। দেখুন, সবার প্রথমত বাড়ির নম্বর নিয়ে অযথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাড়ির নম্বর কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন, বাড়ির নম্বর কেন প্রয়োজন নেই? অনেকেই ফর্ম পূরণের আগে আপনারা ভাবছেন আগে বাড়ির নম্বর জেনে নিই, তারপরে ফর্মটা পূরণ করব। আসলে বিষয়টা কি, আসলে এই যে সেলফ এনুমেরেশন এর অনলাইন ফর্মে কিন্তু বাড়ির নম্বর কোথাও লিখতে হয় না। তাই এই বিষয়টা নিয়ে আগে থেকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ফর্মে যেখানে যে তথ্য চাওয়া হবে শুধুমাত্র সেই তথ্যই কিন্তু দেবেন, ঠিক আছে? তো এই যে বিষয়টা বাড়ির নম্বর নিয়ে একটা চিন্তা আপনাদের মনে, যে আমার বাড়ির নম্বর কি, এইটা নিয়ে অযথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সেকেন্ডলি, যেটা আপনারা ভুল করছেন, মোবাইল নাম্বার, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বার দেওয়ার সময় আপনারা ভুল করছেন। কি করছেন? হয়তো আপনি অনলাইনে কোনো দোকানে ফর্ম ফিল আপ করতে গেছেন, কিংবা আপনি নিজে ফর্ম ফিল আপ করছেন, দেখা গেল আপনি এমন একটা মোবাইল নাম্বার দিয়েছেন যে মোবাইল নাম্বারে ওটিপি আসছে না, কিংবা আপনি এমন একটা মোবাইল নাম্বার দিয়েছেন যেটা সবসময় অ্যাক্টিভ থাকে না, কখনো রিচার্জ করেন কখনো করেন না, এইরকম মোবাইল নাম্বার দেবেন না। যে মোবাইল নাম্বার সব সময় অ্যাক্টিভ থাকে, সব সময় আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। তো এই হচ্ছে মেন বিষয়। এবং যারা ভুল করছেন, নম্বর মোবাইল নাম্বার ভুল করে অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছেন, অন্য কারুর নাম্বার দিয়ে দিয়েছেন, তারা কি করবেন সেটা আমি বলে দেবো, ঠিক আছে? আগে আমরা দেখে নিই যে ভুলগুলো আপনারা করছেন সেগুলো যেন না করেন। 3 নম্বর, যেটা ইমেল আইডি। ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ব্যবহার করবেন। কেননা অনেক সময় মোবাইল নাম্বারে কোনো নোটিফিকেশান বা মেসেজ আসে না, সেটা কিন্তু ইমেল আইডিতে আসে। তো তখন আপনি ইমেল আইডি থেকে সেটা দেখে নিতে পারবেন। কাজেই ইমেল আইডি যদি থাকে, প্রত্যেকটা স্মার্টফোনের কিন্তু ইমেল আইডি থাকে, আপনি আপনার স্মার্টফোনে যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা দিয়ে দেবেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যে ইমেল আইডি যে আপনি দিচ্ছেন সেই ইমেল আইডির যে অ্যাক্সেস সেটা যেন আপনার কাছে থাকে, মানে ইমেল আইডির যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ড সেটা কিন্তু আপনার জানা থাকতে হবে। কারণ ইন ফিউচার দেখা গেলো আপনার যে মোবাইল নাম্বারে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডি আপনি দিলেন, বাই চান্স আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল, বা সেই ইমেলটা আপনি ডিলিট করে দিলেন বা সাইন আউট করে দিলেন মোবাইল থেকে, পরে তো আপনি অন্য কোথাও সেই ইমেল আইডি লগ ইন করতে পারবেন না। তাহলে সেখানে কত এসএমএস আসবে, মেসেজ আসবে, তো তাহলে সেখানে কোনো ইমেল আসলে সেটাও আপনি দেখতে পারবেন না। তার জন্যই বললাম ইমেল আইডি দিন সেটাই যেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি জানেন, যার অ্যাক্সেস আপনার কাছে আছে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখুন কি বলেছে। তবে হ্যাঁ, ইমেল আইডি দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই, কিন্তু দিলে ভালো। অনেক সময় মোবাইলে কিন্তু এসএমএস আসে না, অনেক সময় আমাদের মোবাইল রিচার্জ করা থাকে না, তখন সেটা আপনি ইমেল আইডিতে কিন্তু দেখতে পাবেন। এরপরে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধান নির্বাচন করতে হবে। সঠিকভাবে পরিবারের প্রধান নির্বাচন করতে হবে। কেন? যদি আপনি এখন কোনো ভুল করে রাখেন তাহলে আগামী 10 বছর কিন্তু আপনার হেড অফ দ্য ফ্যামিলি আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে ভেবে চিন্তে আপনাকে পরিবারের প্রধান নির্বাচন করতে হবে। এবার সেটা আপনি কিভাবে নির্বাচন করবেন? সবার আগে আপনার পরিবারের যে ধরনটা সেটা আপনাকে বুঝতে হবে। ধরুন অনেকেই একটা বাড়িতেই থাকে কিন্তু আলাদা আলাদা খায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি আলাদা আলাদা হবে। মানে আমি আপনাদের বলে দিই, যদি আপনারা সবাই একসঙ্গে একই রান্নাঘরে রান্না করেন এবং একই সংসারে থাকেন, তাহলে সেটি একটি পরিবার হিসাবে ধরা হবে। একসঙ্গে একই রান্নাঘরে রান্না করেন, একই সংসারে থাকেন, তাহলে পরিবার। কিন্তু যদি আপনি একই বাড়িতে আছেন, আলাদা আলাদাভাবে থাকছেন, আলাদা রান্না করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি আলাদা আলাদা হবে।
এবার হেড অফ দ্য ফ্যামিলি পুরুষ না মহিলা কাকে করবেন? পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে, কোনো রকম এখানে বাধ্যবাধকতা নেই, যে কেউ কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে। তবে এমন একজনকে আপনি প্রধান করুন যাকে ভবিষ্যতে পরিবর্তনের প্রয়োজন হবে না বলে আপনি মনে করেন, তাই তাড়াহুড়ো না করে বিষয়টা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, আচ্ছা এই গেল 5 নম্বরের যে বিষয়টা, ঘরের সংখ্যা লেখার সময় এখানে অনেকেই বেশি ভুল করছে। কি ভুল করছে? অনেকেই মনে করছেন বাড়িতে আলাদা আলাদা যে অংশ রয়েছে সব কটাতেই ঘর হিসাবে গুনতে হবে। না, ঘর কোনটা? আসলে ঘর হচ্ছে এখানে রুম। রুম মানে যে ঘরে আপনি থাকেন, যে ঘরে আপনি ঘুমান, যে ঘরে আপনি রাত্রে থাকেন, রাত্রি যাপন করেন, সেটা হচ্ছে ঘর। কিন্তু আপনার বাড়িতে দেখা গেল একটা স্টোর রুম রয়েছে, একটা রান্নাঘর রয়েছে, তারপরে একটা ধরুন হল রুম রয়েছে, বসার ঘর রয়েছে একটা, আপনি সেটাকেও ঘর ধরছেন, তাহলে হবে না কিন্তু। রুম মানে যেখানে আপনি রাত্রি যাপন করেন, সারা রাত, মানে সেই রুমের একটা প্রাইভেসি আছে এক কথায়। আশা করি আমি বোঝাতে পারছি যে রুম 4 দেয়াল এবং আপনার দরজা থাকছে, এই হচ্ছে রুম। ঠিক আছে, তো এবার এখানে যদি কেউ ভাবে যে আমার রান্নাঘর আছে, বাথরুম, টয়লেট, বারান্দা, এগুলো সবই একটা রুম, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে কিন্তু সর্বসাধারণের চলাচলের জায়গা, তাই না? রুম মানে আপনার যেখানে আপনার প্রাইভেসি রয়েছে, যেখানে আপনি রাত্রি যাপন করেন, সোজা কথায় যেখানে আপনি সারাদিন থাকেন, তো সেইগুলো কিন্তু রুম। ওকে, তাই রুমের সংখ্যা লেখার আগে নিজের বাড়ির যে রুমগুলো আছে সেগুলো কিন্তু মিলিয়ে নিতে হবে আপনাকে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 5টা বিষয় আপনাকে কিন্তু খুব মাথায় রেখে বুঝে শুনে ঠিক করতে হবে। তা না হলে কিন্তু এরপরে যদি আপনি এখানে কোনো ভুল করে রাখেন, অলরেডি যদি কেউ ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করেছেন, তারা কি করবেন, যখন আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য আসবে, আপনি তো অনলাইনে করবেনই, তারপর আবার ভেরিফিকেশনের জন্য যখন আসবে অফিসাররা, তখন কিন্তু আপনি সঠিক তথ্য দেবেন, তখন ভুল তথ্য দেবেন, তখন বলবেন যে হ্যাঁ আমার এটা ভুল হয়েছে, এটা আপনি ঠিক করুন। তো এইভাবেই যাদের যাদের অলরেডি ভুল হয়ে গেছে তারা ঠিক করতে পারবেন, আর যারা এখনও ফিল আপ করেননি এই বিষয়গুলো মাথায় রেখে ফিল আপ করবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। অন্যদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে এই বিষয় সম্পর্কে জানতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকমই নতুন ভিডিও আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।